ইংরেজিতে স্পষ্ট করে অ্যালেক্স বলে ওঠে। এমন কেন করছো ইসমাম? তোমার ভাইয়াকে বলো সত্যিটা। ইসমাম স্ক্রিনে অ্যালেক্সের দিকে তাকিয়ে ম্ল্যান হেসে বলে। সম্ভব না অ্যালেক্স, একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে। অ্যালেক্স ইসমামের দিকে তাকিয়ে থাকে। ইসমাম বলে ওঠে। লাভ কি কিছু হবে অ্যালেক্স? সবটা কি আগের মতো হবে? মাঝখান থেকে আজীবনের জন্য ভাইয়া আর আমার মধ্যে অদৃশ্য একটা দেওয়াল তৈরি হবে। এইসব করে কি আমি অদ্রিতাকে ফিরে পাবো? এত কিছুর পরেও অদ্রিতা মানবে আমায়? আর ভাইয়া, আমি চাই না ওই লোকটা সব কিছু জেনে আত্মগ্লানিতে ভুগুক। চাই না তার মনে ঝড় তুলতে। ভাইয়ার সাথে আমার সম্পর্কটা অস্বাভাবিক করতে চাই না। তোমার অনুভূতি ঠিক আগের মতোই আছে ইসমাম। আমার খুব দুঃখ হচ্ছে তোমার জন্য। এমন কথা বলো না অ্যালেক্স, সে এখন আমার ভাবি। কোনো অনুভূতি নেই আমার। এইসব ভাবনা অন্যায়। কোনো অনুভূতি নেই। অ্যালেক্স চুপ করে থাকে। ইসমাম প্রসঙ্গ পাল্টে বলে। তোমার কথা বলো অ্যালেক্স, সেফি কি রাজি হয়েছে? আর বলো না, রাজি ঠিকই, কিন্তু দেখাচ্ছে সে রাজি না। এই মেয়ে মানুষ এত অদ্ভুত কেন ইসমাম? ইসমাম অ্যালেক্সের কথায় হেসে বলে। তুমি ঠিকই বলেছো অ্যালেক্স, পৃথিবীতে সব থেকে অদ্ভুত এই মেয়ে মানুষ। আজ ইহানের ইচ্ছে হয়েছে বাগানে বসে পড়াশোনা করার। তার ইচ্ছেকে সম্মান জানিয়ে বাগানে একটি টেবিল এবং দুটি চেয়ার পেতে দেওয়া হয়েছে। শান্ত খুবই মনোযোগ সহকারে ইহানের হোমওয়ার্ক দেখছে। দোতলার ব্যালকনি থেকে তাদের দিকে তাকিয়ে আছে ঈশিতা। ঈশিতা কাছে লোকটাকে বাড়াবাড়ি পর্যায়ের ভদ্র মনে হয়। লোকটা নিজেকে যতটা সভ্য স্পষ্টবাদী শিক্ষিত জাহির করে, আদেও কি সে ততটা? কিছুক্ষণ তাকিয়ে থেকে ঈশিতা নিচে রান্নাঘরে চলে যায়। একটা প্লেটে কিছু খাবার সাজিয়ে সোজা বাগানে যায়। শান্ত ইহানকে রংধনু সম্পর্কে ধারণা দিচ্ছে। পেছন থেকে নরম গলায় ঈশিতা বলে ওঠে। আসবো? শান্ত মাথা ঘুরিয়ে তাকায়। সে কিছুটা অবাক হয় ঈশিতাকে দেখে। ঈশিতা বলে। আপনার জন্য ভাবি পাঠিয়েছে, খেয়ে নিন। শান্ত ঈশিতার হাতের প্লেটের দিকে একবার তাকিয়ে ইহানের হোমওয়ার্ক খাতা দেখতে দেখতে বলে। আমি এতটাও গরিব নই, 3 বেলা ভাত খেতে পারতেছি। এভাবে এত কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভাবিকে বলে দিবেন, এতে আমার অভ্যাস নষ্ট হবে। ঈশিতা শান্তর দিকে এক পলক তাকিয়ে প্লেটটা শান্তর সামনে রেখে বলে। গিটার কার? শান্ত টেবিলের পাশে রাখা গিটারের দিকে তাকিয়ে বলে। আমার কাছে যেহেতু, তার মানে আমার। আপনি গান জানেন? মোটামুটি। ঈশিতা বেশ অবাক হয়। এই লোকটার সাদাসিধে ভাব দেখলে মনেই হয় না এ লেখাপড়া ছাড়া অন্য কিছু জানে। শান্ত ইহানকে লিখতে দিয়ে ঈশিতার দিকে না তাকিয়ে বলে। আপনার নাস্তা নিয়ে এলেন যে, এটা তো আপনার কাজ না। দেখতে এসেছি আপনি ইহানকে ঠিকঠাক মতো পড়াচ্ছেন কিনা। মাস শেষে এতগুলো টাকা মাইনে দেওয়া হয় আপনাকে, সেগুলো সব জলে যাচ্ছে কিনা সেটাই দেখতে এসেছি। ঘুরে ফিরে আলো ইমতিয়াজ মির্জার সামনে পড়ে গেল। এক পলক তার দিকে তাকিয়ে আলো চোখ নামিয়ে নেয়। ইমতিয়াজ মির্জা ভ্রুকুচকে আলোকে কয়েক পলক দেখে সিঁড়ির দিকে এগোয়। হুবহু এই লোকটার চেহারা পেয়েছে এর 3 গুণধর ছেলে। সবগুলো একেবারে বাবার কপি। চারদিকে একই চেহারার কতগুলো পুরুষ মানুষ। যেদিকে তাকাও ইয়াসার মির্জা, রাবণের 10 মাথার মতো। কোনটা রেখে আলো কোনটা বধ করবে? আলোর জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এদের দেখতে দেখতে। দ্রুত পায়ে ঘরে ঢুকে বারান্দার দিকে যায় আলো। ইয়াসার কিছু কাগজ উল্টে পাল্টে দেখছিল। আলোকে দেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে। মেঝে তো কোনো দোষ করেনি, শুধু শুধু ওকে কেন শাস্তি দিচ্ছ? ধীরে হাঁটো। আলো দাঁড়িয়ে পড়ে, ইয়াসারের দিকে তাকিয়ে বলে। কেন? মেয়ে বলে ধীরে হাঁটতে হবে? হ্যাঁ, ওটাই নারীর সৌন্দর্য। হাঁটবো না ধীরে, আমি এমন করেই হাঁটবো, লাফিয়ে লাফিয়ে। আর এতই যখন নারীর সৌন্দর্য করেন, তাহলে ওরকম একটা দেখে বিয়ে করে নেন, আমাকে মুক্তি দিন। আমি তো যেচে আপনার ঘাড়ে উঠিনি। আমার কাছ থেকে নারীর সৌন্দর্য আশা করতে লজ্জা করে না? আমাকে মুক্তি দিয়ে আপনাদের বাড়ির মেজ বউ ঋতুর মতো একটা নমুনা বিয়ে করে আনুন, যে আনন্দের সাথে আপনার পায়ের তলায় পিষ্ট হতে চাইবে। শামিন উঠে দাঁড়ায়। আলোর চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলে। ঋতু পায়ের তলায় পিষ্ট হচ্ছে? আলো তাচ্ছিল্যের হাসি হাসে, কণ্ঠে বিদ্রুপ নিয়ে বলে। না, আপনার চরিত্রহীন ভাই তাকে মাথায় তুলে রেখেছে।
শুধুমাত্র সন্তান জন্ম দিয়েছে বলে দয়া করে থাকতে দিয়েছে এ বাড়িতে। শামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, আপনি তো আপনি, এসব আপনার চোখে পড়বে না। নিজেই যেখানে একটা আস্ত ক্রিমিনাল। বেশি বলে ফেলছো না আরো? কোনো প্রমাণ আছে এসবে? বলো। যার সাথে ঘটেছে তাকে গিয়ে জিজ্ঞেস করুন, ঋতুকে জিজ্ঞেস করুন। তার স্বামী পরকীয়া সম্পর্ক আছে। আমি মানছি ইলহাম কিছু অন্যায় করেছিল অতীতে, কিন্তু ওসব এখন অতীত। ও মন দিয়ে সংসার করছে। আপনাকে যারা ভোট দিয়েছে তাদের জন্য খুব আফসোস হচ্ছে আমার। কথাটি বলে আলো চলে যেতে নিলেই শামিন পথ আগলে দাঁড়ায়। আলো ধমকের সুরে বলে, কি? ইলহামের ব্যাপারে যেটা বললে এইমাত্র, সেটা যদি মিথ্যা হয়? মিথ্যা কেন হবে? আমি নিজের কানে স্পষ্ট শুনেছি। আচ্ছা, আমি ঋতুকে জিজ্ঞেস করব। যদি মিথ্যা হয় তাহলে কি করবে তুমি? তাহলে আর কি, শাস্তি তো আমি পাচ্ছি, নতুন করে আর কি দেবেন? আর যদি সত্যি হয় তাহলে আমি যা বলবো সেটা শুনবেন। বলুন। শামিন কয়েক মুহূর্ত আলোর দিকে তাকিয়ে থেকে বলে। এমন সময় হঠাৎ শামিনের ফোনের রিংটন বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে কানে ধরে থাকে কিছুক্ষণ, তারপর উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, কোথায় এই সেই শুভাকাঙ্ক্ষী? সব কোথায়? কেউ জিজ্ঞেস করেছে তুমি কেমন আছো? সেদিনের পর থেকে খোঁজ নিতে এসেছে কেউ? আতায়ুর আলম বিছানায় শুয়ে শূন্যে দৃষ্টি রেখে আছে। রেহেনা চাপা স্বরে চেঁচিয়ে বলতে থাকে, নির্বাচন করো বলে খুব উস্কিয়েছি তখন। এখন কোথায় তারা? আতায়ুর আলম শোয়া থেকে উঠে বসে। তুমি একটা কাপুরুষ আতাউল আলম। স্ত্রীর এহেন কথায় আতায়ুর আলম আহত হয়, কিন্তু প্রতিবাদে কোনো শব্দ বের হয় না তার ভেতর থেকে। ঠিকই তো, সে কাপুরুষ। শামিন ফুয়াদের কথার উত্তর না দিয়ে জামিলের মুখের দিকে তাকিয়ে আছে। আর সে আমি, তুই কিভাবে বলছিস ওরা আতাউর আলমের লোক নয়? আমি ওদের চিনি ভাই, ওদের প্রত্যেকটাকে আমি চিনি। ওদের আমি আগেও দেখেছি। ওদের কণ্ঠস্বর আমার খুব চেনা। ওদের মধ্যে একজনের হাতে অদ্ভুত দেখতে কিছু আংটি ছিল। আপনার মনে আছে শিমুলতলার সমাবেশে ঝামেলার কথা? ওরা ছিল সেখানে। ওরা আর যাই হোক আতাউরের লোক না ভাই, ওরা ভুইয়ার লোক। হেনা বলেছে আমাকে, ওরা নিজের মুখে বলেছে আতাউর আলমকে বিজয়ী দেখতে চায়। জামিল ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, কবে থেকে মেয়ে মানুষের কথায় এত গুরুত্ব দিতে শুরু করলেন? ও কিছু জানে নাকি আগাগোড়া? ওকে যেটা বলা হয়েছে বিশ্বাস করে নিয়েছে। রাহাত দাঁত খিচিয়ে জামিলের বেডের দিকে এগিয়ে যায়। তুমি উঠলে কেন? যেভাবে পড়েছিল পড়ে থাকতে। কতবার ভাই বলেছিল সাবধান হতে, সাবধান হওনি। আর যদি নিজে বিপদে পড়তে তাহলে ভাই এত বড় একটা অঘটন ঘটতো না। জামিল কিছু বুঝতে পারছে না রাহাতের কথা। ফুয়াদ রাহাতকে ধমক দিয়ে বলে, কথায় কথায় ভাইয়ের কোল টেনে কথা বলা বন্ধ কর। পুরোটা তোর ভাইয়ের বোকামি, সেটা বল। আমি বারবার বলেছি রাগের মাথায় কোনো অঘটন ঘটাস না। দেশে আইন আছে, কিন্তু কে শোনে কার কথা? জামিল সবার মুখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে কেউ খুলে বলো, ভাই কি করেছে? তোর ভাই রাগের মাথায় নির্বাচনে জিতার জন্য আতাউরের মেয়েকে তুলে এনে বিয়ে করেছে। আমিও ছিলাম সাথে, আমিও সাথ দিয়েছি। হতভম্ব মুখটা নিয়ে জামিল শামিনের দিকে তাকায়। শামিন চুপচাপ দাঁড়িয়ে আছে। ফুয়াদ চেঁচিয়ে বলতে থাকে, কেমন লাগছে সামিনিয়া স্যার? একটা নিরাপরাধ ব্যক্তিকে ভুগিয়েছিস তুই। ফুয়াদের দিকে শামিন এক পলক তাকিয়ে হন হন করে কেবিন থেকে বেরিয়ে যায়। ফুয়াদ পিছু পিছু ছুটে যায়। হসপিটালের গেটের কাছে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে হাত মুঠি করে সজোরে একটা ঘুষি মেরে দেয় শামিন। ফুয়াদ এসে হাত ধরে ফেলে শামিনের, চেঁচিয়ে বলতে থাকে, এখন এসব বন্ধ কর, যা হবার হয়ে গিয়েছে। সামনে কি করবি সেটা ভাব। শাস্তি শাস্তি খেলা হয়ে গিয়েছে, শান্তি পেয়েছিস, এখন গিয়ে ক্ষমা চা ওদের কাছে। তালাক চাইলে তালাক দিয়ে দিবি। আমি তোকে চিনি সামিন, তুই স্বস্তি পাবি না, আত্মগ্লানিতে ধুকে ধুকে মরবি। শামিন ফুয়াদের দিকে তাকায়। ফুয়াদের বলা কথাটা তার কানে বাজছে। তালাক দিয়ে দে। ফুয়াদ বলে, এখন ভুইয়াদের কি করবি বল। সাগরের একটা বোন আছে, ওকে তুলে আনি, ওকে বিয়ে করবি। রাগ দেখিয়ে ফুয়াদ বলতে থাকে। শামিন কয়েক মুহূর্ত চুপ করে থেকে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে। ফুয়াদ পাশের সিটে বসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলে, কথা বলছিস না কেন, জবাব দে। তালাক দেব না আমি।
আর ভূঁইয়াদের উপযুক্ত শাস্তি পাবে ওরা। সামনের দিকে দৃষ্টি রেখে ঠান্ডা গলায় বলে শামিন। ফুয়াদ শামিনের দিকে তাকায়। শামিন বলতে থাকে, বিয়ে করা বউকে বিনা কারণে কেন তালাক দেব? মানে তুই ওর সাথে সংসার করবি? সেজন্যই তো বিয়ে করেছি। বারবার একই কথা জিজ্ঞেস করিস কেন তোরা? কিছুক্ষণ চুপ থাকে শামিন, তারপর হুট করে বলে ওঠে। একটা অঘটন ঘটিয়ে ফেলেছি রে ফুয়াদ। চেঁচিয়ে ওঠে ফুয়াদ। আমি সম্ভবত আমার বউয়ের প্রেমে পড়ে গিয়েছি। ফুয়াদ শামিনের দিকে তাকায়। শামিনের মুখ হাসি হাসি। সে বলতে থাকে, কাল রাতে টের পেয়েছি, এখন আর তালাক দেওয়া সম্ভব না। তাহলে মাপ চা ওর কাছে, ওর পরিবারের কাছে, ভুলটা স্বীকার করে নে নিজের। শামিন সে কথার উত্তর না দিয়ে বলে, খুবই আলাদা। কি অদ্ভুত দেখ, স্বামীন যে ধরনের মেয়েদের পছন্দ করতো না, ও সেই ধরনের মেয়ে। তবুও কি থেকে কি হয়ে গেল। শরীরের উপর জোর চলে সামিন, মনের উপর চলে না, ভুলে যাস না। আমি তো জোর করেই বিয়েটা করেছি, শুধু অন্য কোনো জোর তো দেখাইনি। উফ, তুই আমাকে পাগল বানিয়ে ছাড়বি সামিন। শামিন বাঁকা হাসি হাসে। ফুয়াদ বলে, ও আলো সামিন, এ জন্মে ও তো নিয়ন্ত্রণে আসবে না। রমণীর মন সহস্র বছর সাধনা করতে হয় পেতে হলে, আর তোর ধৈর্য নেই। তুই সামিন ইয়াসার মির্জা। দেখা যাক। ঠান্ডা গলায় জবাব দেয় ইয়াসার। ইসমামকে দেখে আলো কপাল কুঁচকে ফেলে। ইসমাম নিচু স্বরে বলে, সরি, আমি ভাইয়ার কাছে এসেছিলাম, জানতাম না ভাইয়া ঘরে নেই। তোমার ভাইয়ের ঘরে তোমার ভাইয়ের স্ত্রী থাকে ইসমাম, এভাবে আর কখনো নক না করে ঢুকবে না। ইসমাম কয়েক পলক আলোর মুখের দিকে তাকিয়ে থেকে বলে। আচ্ছা। আলো মুখ ঘুরিয়ে নেয়। ইসমাম চলে যেতে নিলেই আলো হঠাৎ বলে ওঠে, একটা মানুষকে তুমি ভালোবাসতে, তার প্রতি প্রচন্ড রকমের অনুভূতি জন্মানোর পরে হঠাৎ দেখলে পৃথিবীতে সেই মানুষটার কোনো অস্তিত্ব নেই। একজন ভান ধরে থাকা ছদ্মবেশীর সাথে তোমার পরিচয় হয়েছিল, তখন এর চেয়ে বেশি ঘৃণা করতে তুমি তাকে পারবে, যতটা আমি তোমাকে করি। মেঝের দিকে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে আছে ইসমাম। আলো বলতে থাকে, নিজের জীবনটা গুছিয়ে নাও তুমি। এক সময়ের অধিকার বোধ থেকে বলছি, তোমার পরিবারের শিক্ষায় শিক্ষিত হইও না, দয়া করে হইও না। আলোর মুখের দিকে তাকিয়ে কিছু না বলে ইসমাম বেরিয়ে যায় ঘর থেকে। আলো দরজার দিকে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে থাকে। আজান কয়েক মুহূর্ত শামিনের দিকে তাকিয়ে থেকে প্রচণ্ড জোরে তার বাবাকে ডাকতে থাকে। আতায়ুর আলমের শরীরটা ভালো নেই। রেহেনা এসে দরজার কাছে দাঁড়ায়। শামিন আজানের দিকে তাকিয়ে বলে, দুলে ভাইকে ভেতরে আসতে দেবে না শালা? আজান দরজা থেকে সরে দাঁড়ায়। শামিন ভেতরে ঢুকতে ঢুকতে বলে, তুমি কোনটা, আজান না আয়াত? আজান আয়াত কোথায়? ফার্মেসিতে গিয়েছে। শামিন সোফায় বসে পড়ে। ভেতরের ঘর থেকে আতায়ুর আলম বলে ওঠে, কে এসেছে রেহানা? কে? আপনার জামাই ইয়াসার মির্জা। আতায়ুর আলম শামিনের কণ্ঠ পেয়ে তড়িঘড়ি করে বিছানা থেকে নামে। অসুস্থ শরীর নিয়ে বসার ঘরে এসে শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন উঠে দাঁড়িয়ে সালাম দেয়। আতায়ুর আলম শামিনের এমন অদ্ভুত আচরণে বেশ অবাক হয়। তার দিকে তাকিয়ে জানতে চায়, তুমি কেন এসেছো? শামিন মৃদু হাসে, তারপর জবাব দেয়, আপনাদের দাওয়াত জানাতে। আমার বাবা ইন্ডিয়া থেকে ফিরেছে। আপনার আর আপনার মেয়ের বিয়ের রিসেপশনের আয়োজন করেছি আগামী পরশু। কার্ড ছাপানো হচ্ছে, সময় মতো পৌঁছে যাবে। পুরো শহরের সাথে আমার শ্বশুর শাশুড়ির পরিচয় করিয়ে দেবো আমি। সীতারা দরজা খুলে দিতেই অলস ভঙ্গিতে শামিন ঘরের ভেতরে ঢোকে। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা প্রায়। সীতারা নিচু স্বরে বলে, টেবিলে খাবার দেবো ভাইজান? না। জি। এক শব্দে বলে সিঁড়ির কাছে গিয়ে ফিরে সীতারার দিকে তাকায় শামিন। তোর বড় ভাবি খেয়েছে? সীতারা মাথা নাড়িয়ে বলে, জি। শামিন সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। খুবই সন্তর্পণে দরজা ঠেলে ভেতরে ঢুকে বিছানার দিকে তাকায় সে। আলো ঘুমিয়ে আছে। দরজা বন্ধ করে বিছানার কাছটাতে এসে বসে পড়ে। কিছুক্ষণ আলোর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। আলোকে দেখে এখন ঠিক একটা গোলাপের মতো লাগছে, যে গোলাপে কাঁটা আছে। ছুঁয়ে দিলেই হাতে ফুটে যাবে যার কাঁটা। দীর্ঘ সময় পরে মনে মনে বলতে থাকে। বেশ কিছু সময় অতিবাহিত হয়। একটা মশা এসে বসে গালের
একটা মশা এসে বসে আলোর গালে। কয়েক মুহূর্ত ইতস্তত করে শামিন একটা আঙ্গুল ছুঁয়ে দেয় আলোর গালে। হুট করে ঘুম ভেঙে যেতেই আলো লাফিয়ে উঠে বসে। শামিন কিছুটা চমকায়। আলো হতভম্ব ভাব কাটিয়ে তেজি কণ্ঠে বলে ওঠে, আপনি আমার গালে হাত দিচ্ছিলেন কেন? শামিন থতমত খেয়ে বলে, মশা পড়েছিল। হাতে পড়ে থাকুক, আপনার কি? চেঁচিয়ে ওঠে আলো। শামিন উঠে দাঁড়ায়। আলো বলতে থাকে, দেখছেন ঘুমিয়ে আছি আর অমনি সুযোগ নিতে চলে এসেছেন, তাই না? শামিন কিছু বলে না। সে জানে রোজকার তর্কাতর্কি শুরু হতে যাচ্ছে। আর শেষ হবে আমি আপনাকে ঘৃণা করি ইয়াসার মির্জা কথাটির মাধ্যমে। তাই কথা না বাড়ানোই ভালো। আলো বিছানা থেকে নামে, শামিনের দিকে তাকিয়ে বলে, জামিল কথা বলেছে? কি বলেছে সে? ওর সাথে আমার কথা হয়নি। ঠান্ডা গলায় জবাব দেয় শামিন। আলো বলে ওঠে, কেন কথা হয়নি? কেন কথা বলছেন না? সত্যিটা জানলে মুখে চুনকালি মাখা হয়ে যাবে, সেই ভয়ে? শামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ঘুমাও আলো। কেন? আমাকে ঘুম পাড়ানোর এত তাড়া কিসের? আমি ঘুমিয়ে গেলে সুযোগ নিতে আসবেন সেই জন্য? শামিন প্রচণ্ড বিরক্ত হয় আলোর এমন আচরণে। সে তার বিরক্তি প্রকাশ না করে ঠাট্টার ছলে বলে, নিজেকে কি ভাবো তুমি? অনেক সুন্দরী? নিজের গায়ের রং দেখেছো? ওই সামান্য উজ্জ্বলতাটুকু সৃষ্টিকর্তা তোমায় দয়া করে দিয়েছে। ভেবো না আমি সুযোগ নেওয়ার জন্য বসে আছি। আলো হা হয়ে তাকিয়ে আছে। কথাটি বলে শামিন মুখ টিপে হাসে। আলো শামিনকে অবাক করে দিয়ে বলে ওঠে, নিজে একটু ফর্সা বলে নিজেকে কি ভাবেন আপনি? অন্যের গায়ের রং নিয়ে কথা শোনাচ্ছেন। আর আপনি অনেক সুন্দর। নিজের চেহারা কখনো আয়নায় দেখেছেন? একটা সাদা মূলার মতো লাগে আপনাকে। ওরা নারী জাত, পুরুষকে ঘায়েল করতে করাতে মারপিট জানতে হয় না। মুখটা একটু মাসুম মাসুম করে রাখলেই পুরুষ ঘায়েল হয়ে যায়। ভাইয়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। রনির এমন কথায় সবাই তার দিকে তাকায়। শামিন ইয়াসারের পার্টি অফিসে আজ সবাই জমায়েত হয়েছে। মাস শেষে একটা দিন তারা দোস্তদের মাঝে খাবার বিতরণ করে। আজ সেই দিন। শামিন রাহাতের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করছে। এপাশে বসে বাকিরা সবাই শামিনের সমাচার পাঠ করছে। আরাব কপাল কুঁচকে বলে, ভাই, ওই মেয়েটার মুখের ভাষা এত জঘন্য, গালাগাল ছাড়া কথাই বলতে পারে না। ইয়াসার ভাই কিভাবে ওর প্রেমে পড়লো বলো তো? রনি আরাফকে থামিয়ে দিয়ে বলে, ওই মেয়েটা না ভাবি বল, ভাই শুনলে কাঁচা খেয়ে ফেলবে। সবুজ বলে ওঠে, যাই বল, ভাই যে আলো ভাবির প্রেমে পড়বে তা জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি এই সিংহ একটা মেয়ের কাছে কাবু হয়ে গেছে এটা মানতে পারছি না। তোর চোখের সামনে সারাদিন চুড়ি পরে, লাল শাড়ি পরে, মাথায় ঘোমটা দিয়ে একটা মেয়ে ঘুরঘুর করবে। তোর পুরুষ মনে সুরসুরি লাগবে না? তোর প্রেম প্রেম পাবে না? রনির এই কথাটায় আরাব মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে, তাও ঠিক, ওরা নারী, ওরা সব পারে। কিছু না করেও ওই যে নারী দিবসের একটা স্লোগান আছে না, আমরা নারী, আমরা সব পারি, কথাটা এই জন্যই বলেছি। তো হাসতে হাসতে বলে ওঠে, ভাই, আমরা নারী, আমরা পাথরেও মন গলাতে পারি। তোরা আমার কথা শুনে নিজেরা কি আলোচনা করছিস? সবাই শামিনের দিকে তাকায়। শামিন গম্ভীর কণ্ঠে বলতে থাকে, দলের কাছে মন না বসলে বলবি, একেবারে বের করে দেবো ঘাট ধরে। তেমন কিছু না ভাই। সব বুঝিয়ে দিয়েছি, আমার এখন উঠতে হবে। আজ কয়েক জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি আছে, সেখানে যেতে হবে। কাল সবাই আসবে পরিবার নিয়ে, মনে থাকে যেন। দলের সবাই মাথা নাড়ায়। শামিন উঠে দাঁড়াতে গিয়ে বসে পড়ে। তার দৃষ্টি টেবিলের উপর রাখা একটি ছোট্ট আয়নার ভিতরে তার নিজের প্রতিবিম্বে নিবদ্ধ। কয়েক পলক সেদিকে তাকিয়ে থেকে ছেলেদের দিকে তাকিয়ে বলে, আচ্ছা বলতো, আমি দেখতে কেমন? সবাই মুখ চাওয়াচাওয়ি করতে থাকে শামিনের কথায়। রাহাত বলে, সুন্দর, আপনি অনেক সুন্দর। কেন ভাই? শামিন বলতে থাকে, আমি ফর্সা, সেজন্য কি আমাকে সাদা মূলার মতো লাগে? তো দাঁত বের করে বলে, কি যে কোন ভাই, আপনি কত সুন্দর। আপনি পুরো ঋত্বিক রোশনের মতো দেখতে, শুধু আপনার চোখের মনি ঘন কালো, আর ঋত্বিক রোশনের বিলাইয়ের মতো। আপনি বেশি সুন্দর ভাই। শামিনের কাছে তৌফের কথাটা মন মতো হয় না। এরা তার ছেলে, এত তার প্রশংসা করবেই। একটা মেয়ে বোঝে কোন পুরুষ সুন্দর।
আলো একটা মেয়ে, সে যখন বলেছে তাহলে হয়তোবা সত্যিই শামিনকে সাদা মূলোর মতোই লাগে। বাড়িতে ক্যাটারিং এর লোকজন এসেছে, সাজাচ্ছে বাড়িটাকে। আলো তাকিয়ে তাকিয়ে দেখছে সব, সে কিছুই বুঝতে পারছে না। তার ঘরে বিছানার ওপরে কিছু শাড়ি রেখে গিয়েছে কেউ। শাড়িগুলো অনেক দামি, দেখেই বোঝা যাচ্ছে। এসব কি হচ্ছে আসলে? আবার কি নতুন তামাশা করতে চাচ্ছে ইয়াসান মির্জা? ভাইয়া, তুমি জামিলকে কেন অ্যাপয়েন্ট করেছো সিমেন্টের বিজনেসে? ও এসবের কি বোঝে? ও তো তোমার দলের। ইলহাম শামিনের দিকে তাকিয়ে আছে। শামিন ক্যাটারিং এর এক লোকের সাথে কথা বলছিল। ইলহামের প্রশ্নে ঘুরে তাকায়, তারপর বলে, ওকে দলে রাখছি না, ওকে ব্যবসায় ঢুকিয়ে দেবো আমাদের। ভাইয়া, তুমি জামিলের জন্য একটু বেশি বেশি করছো না? ওকে কেন পারিবারিক ব্যবসা ধরিয়ে দেবে? ওকে কাজ দিচ্ছি শুধু ইলহাম, তোর ভাগে সম্পত্তি দিয়ে দিচ্ছি না। আর হ্যাঁ, ওর জন্য আমার আলাদা দুর্বলতা আছে। বাপ মরা এতিম ছেলেটা অন্যের লাথি উষ্টা খেয়ে আমার কাছে, এই পরিবারের কাছে আশ্রয় নিয়েছিল। বরাবর বিশ্বস্ততা দেখিয়েছে। আমি ওকে স্নেহ করি, তোদের যেমন করি। ইলহামের কাছে শামিনের কথাটা পছন্দ হয় না। একটা বাহিরের ছেলেকে তাদের মতো স্নেহ করবে, এটা ইলহাম মানতে পারবে না। ঋতু কফির মগ এনে শামিনের হাতে দেয়। শামিন ইলহামের দিকে তাকিয়ে বলে ওঠে, আজকাল তুই কোথায় কোথায় যাচ্ছিস আমাকে ইনফর্ম করছিস না? কিছু উড়ো খবর আসছে আমার কাছে, ব্যাপার কি? ইলহাম কপাল কুঁচকে ঋতুর দিকে তাকিয়ে শামিনকে বলে, কে দিচ্ছে এসব খবর তোমাকে? কেউ না, যা করবি একটু বুঝে শুনে করবি ইলহাম। ইহানের ফিউচারে প্রভাব ফেলে এমন কিছু আমি বরদাস্ত করব না। ভাইয়া, তুমি আমাকে সন্দেহ করছো? না, তোকে বোঝাচ্ছি, তোর বড় ভাই আমি, বোঝাতে পারি না? কথাটা বলে শামিন কফির মগে চুমুক দিয়ে নিজের ঘরে চলে যায়। ইলহাম ঋতুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যায় সেখান থেকে। ওগুলো তোমার, দেখো কোনটা পছন্দ হয়। আলোকে বিছানায় রাখা শাড়িগুলোর দিকে তাকিয়ে থাকতে দেখে পেছন থেকে শামিন বলে ওঠে। আলো ঘুরে দাঁড়ায়। শামিন বলতে থাকে, কাল আমাদের রিসেপশন, তোমার বাবা মা আসবে। আলো তর্জনী আঙ্গুল তুলে শাড়িগুলোর দিকে তাক করে বলে, এসব পরে সংসাজতে হবে কেন আমাকে? চাচ্ছেন কি আপনি? শামিন মনে মনে বলে, চাচ্ছি তোমাকে, কিন্তু মুখে বলে, আপাতত যাচ্ছি এসব পরে লক্ষ্মী বউয়ের মতো বসে থাকবে চুপচাপ। সবাই এসে স্বামীনের বউকে দেখে যাবে। আপনার ভয় নেই? কাল যদি সবাইকে আমি সত্যিটা বলে দেই? শামিন কফির মগে এক চুমুক দিয়ে বলে, বলবে না, তুমি উন্মাদ আমি জানি, তবে এতটা উন্মাদ নও যে নিজের ভালো বুঝবে না। হাতের কাগজটা ছিঁড়ে সাগর টুকরো টুকরো করে ছুঁড়ে মারে। শমশের ভইয়া আহাজারি করে বলে, মক্ষম চালটা চেলেছে ইয়াসার, কোর্ট ওয়ার্ডার এসে গিয়েছে, 3 দিনের মধ্যে ঘাটের দখল ছেড়ে দিতে হবে। কতগুলো টাকা লস হয়ে গেল সাগর। মেয়রের ক্ষমতা দেখিয়েছো, ওকে আমি আমার ক্ষমতা দেখাবো। ও আতাউরের মেয়েকে বিয়ে করেছে কেন? কিছু জানতে পারলেন? এটা কোনো স্বাভাবিক বিয়ে না জানি। আতাউর আলম কখনো ওর সাথে মেয়ের বিয়ে দিবে না। না, ওই মেয়ের সাথে ইয়াসারের প্রেমের সম্পর্ক ছিল। তাহলে বিয়েটা কিভাবে হলো? এর মাঝে কিন্তু আছে। ইয়াসার মির্জার সাথে আতায়ুর আলমের মেয়ে অদ্রিতা আলোর বিয়ে হয়েছে। খবরটা বাতাসের গতিতে ছড়িয়ে গেল সর্বত্র। আগামীকাল তাদের রিসেপশন। সবাই দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছে। পাড়া প্রতিবেশীরা বিভিন্ন বাহানায় বাড়িতে এসে খুঁচিয়ে খুঁচিয়ে খবর বের করার চেষ্টা করছে। সকাল থেকেই আতায়ুর আলমের শরীরটা বেশ খারাপ। এমনিতেই মানসিক এবং শারীরিকভাবে সে দিনকে দিন বেশ ভেঙে পড়েছে। তার উপর সকাল থেকে পাড়া প্রতিবেশীর উটকো ঝামেলা আর নেওয়া যাচ্ছে না। সবাইকে সত্যিটা সে বলে দিতেই পারে, কিন্তু মেয়েটা যে এখনো ইয়াসারের কাছে। আরাম কেদারায় হাত পা এলিয়ে শুয়ে শুয়ে ছটফট করছে সে। বুকের ব্যথাটা বাড়ছে, তার সাথে হুট করে মাথা ব্যথা হচ্ছে খুব। ঘামছে সে একটা অনিশ্চিত জীবন আদরের মেয়েটার সামনে। অথচ সে বাবা হয়ে কিছু করতে পারছে না। এক সময় নিজের জীবনের পরোয়া না করা আতায়ুর আলম এখন একটা দুদিনের ছেলের ইশারায় নাচছে। এর থেকে লাঞ্ছনার আর কি হতে পারে? সন্ধ্যার দিকে শারীরিক অবস্থার অবনতি দেখে একটু হাঁটাহাঁটি করতেই নেমেছিল আতায়ুর আলম। পাড়ার বড় দোকানটার সামনে কিছু প্রতিবেশী আলো আর ইয়াসারের আলোচনায় মেতে আছে।
আতায়ুর দূর থেকে কথাবার্তা শুনে এড়িয়ে যেতে চাইল। সে ঘুরে দাঁড়াতেই পেছন থেকে কেউ তাকে ডাকে। আরে আলম ভাই, এদিকে আসুন, যাচ্ছেন কোথায়? আতায়ুর আলম তাদের দিকে তাকায়। ব্যারিস্টার ফখরুল তাকে ডাকছে। ধীর পায়ে সে এগিয়ে যায় তাদের কাছে। সবাই তার দিকে খুবই উৎসুক ভঙ্গিতে তাকিয়ে আছে। ফখরুল খুবই আন্তরিকতার সাথে আতায়ুর আলমকে বসিয়ে শুরুতেই যে প্রশ্নটি করে সেটি হলো, প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল নাকি আলম ভাই? সেই জন্য কি আপনি নির্বাচনে বর্জন করেছিলেন? আতায়ুর আলম সবার মুখের দিকে তাকায়। সবাই তার দিকে তাকিয়ে আছে। পাশ থেকে একজন বলে ওঠে, শুরুতেই সন্দেহ হয়েছিল। আপনার ভাবি তো বলাবলি করছিল এতদিন হয়ে গেল মেয়েটার খোঁজ নেই। আচ্ছা আতাউর ভাই, আলো কি নির্বাচনের আগের দিনের রাতেই পালিয়েছিল? এই ছেলে, কি চাও তুমি? কড়া গলায় আলো ইহানকে বলে কথাটি। ইহান ভয় না পেয়ে উল্টে কপাল কুঁচকে বলে, এটা আমার বড় বাবার গল। আমি বড় বাবার কাতে তেতে। আলো মুখ ঘুরিয়ে বসে থাকে। ইহান বলে, তুমি খুব পতা। হ্যাঁ হ্যাঁ, আমি খারাপ, আর তোমার বাবা চাচারা এবং তুমি খুব ভালো। ইহান ভেংচি কেটে বলে। ই আলো হুট করে ইহানকে নকল করে বলে। ই শামিন ঘরে ঢুকে আলোর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর বলে, তুমি একটা বাচ্চার সাথে তর্ক করছো, এভাবে ভেঙচি কাটছো, তুমি তো ভারী অদ্ভুত মেয়ে। আলো কপাল কুঁচকে অন্য দিকে তাকিয়ে থাকে। শামিন ইহানকে কোলে তুলে নিয়ে আধুরে কণ্ঠে বলে, তুমি না গুড বয়? বড়দের ভেঙচি কাটতে নেই, তোমাকে শেখায়নি? ইহান মাথা নাড়ায়। শামিন বলে, কেন এসেছিলে? খেলতে তিতার তোলে গিয়েতে। কিন্তু এখন তো খেলতে পারবো না, সকালে খেলি। তুমি এখন যাও বাবা, মাম্মা তোমাকে ডাকছে। ইহান তার বড় বাবার কোল থেকে নেমে চলে যায়। শামিন আলোর দিকে এক পলক তাকিয়ে বিছানার উপরে রাখা শাড়িগুলো হাতে তুলে নেয়। সেগুলো আলমারিতে তুলে রেখে বলে, একটা বাচ্চা তোমার কোনো ক্ষতি করেনি, তার সাথেও তুমি সমানে সমান তর্ক চালিয়ে যাচ্ছ। নির্ঘাত একটা পাগল মেয়ে তুমি, অথবা বিয়ের পরদিন থেকে পাগল হয়ে গিয়েছো। কথাটি বলে কিছুক্ষণ ঠোঁট টিপে হেসে নেয় শামিন। তারপর আলমারির দরজা চাপিয়ে ঠাট্টার ছলে বলে, সারাদিন তো কোনো কাজই করো না, বিছানায় অলস বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে বসে থাকো। স্বামীর সেবা নাই বা করলে, নিজের জিনিসপত্র তো গুছিয়ে রাখতে পারো। এই শাড়িগুলো তো তোমার। আলো শামিনের দিকে তেড়ে আসে। এসব নাটক বন্ধ করুন ইয়াসার মির্জা। স্বামী স্বামী নাটক আমার সাথে দেখাবেন না। দেখাবো, এখন থেকে আরো বেশি দেখাবো। বলে তো দিয়েছি, আপনার যা করার আপনি করে নিন, আমি আপনাকে মানব না। শামিন কিছুক্ষণ চুপ করে আলোর দিকে তাকিয়ে থাকে। তারপর ঠান্ডা গলায় বলে, জামিল মুখ খুলেছে। আলো উত্তেজিত হয়ে পড়ে। বলে, কি বলেছে? আমার বাবা কিছু করেনি, এটাই তো, তাই না? বলুন। সেটাই, তোমার বাবা কিছু করেনি। আলোর মুখে হাসি ফুটে ওঠে। চেঁচিয়ে বলতে থাকে, দেখেছেন দেখেছেন তো, এখন কি বলবেন বলুন ইয়াসার মির্জা, বলুন। যেখানে আমার বাবা কিছু করেনি সেখানে কিসের শাস্তি পাচ্ছি আমরা? এখন ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন, তালাক দিয়ে দিন আমায়। শামিন ম্লান হাসে। অস্ফুট স্বরে বলে, বিয়ে করা বউকে বিনা কারণে কেন তালাক দেবে? আলো শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন ঠান্ডা গলায় বলে, এই জন্যই তা হবে না আলো। কেন? এখনো কেন? সবটা তো জানলেন, তবুও কেন? আমি তোমাকে ভালোবাসি আলো। স্পষ্ট এবং দৃঢ়ভাবে শব্দগুলো উচ্চারণ করে শামিন। সে আলোর চোখের দিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত যেতেই সশব্দে শামিনের গালে আলো এক চড় বসিয়ে দেয়। শামিন মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে থাকে। আলো দাঁতে দাঁত চেপে শামিনের কলার ধরে চেঁচিয়ে বলতে থাকে, এই এই ইয়াসার মির্জা, আবার কোন নাটক শুরু করেছেন আপনি? উদ্দেশ্য কি আপনার? নিজের কলার থেকে আলোর হাত দুটো ছাড়িয়ে দিতে দিতে নরম গলায় বলে। আলো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। শামিন বলতে থাকে। নিস্তেজ কণ্ঠে বলে ওঠে আলো। শামিন, আমি স্পষ্ট কথা বলি, তাই স্পষ্টভাবে বলে দিলাম, তোমাকে আমার ভালো লেগেছে। তোমার প্রতি আমার অনুভূতি জন্মেছে, যেটা দমিয়ে রাখা আমার পক্ষে সম্ভব না। বিয়েটা যেভাবেই করি না কেন, একটা স্বাভাবিক সম্পর্ক করতে চাই আমি তোমার সাথে। আর হ্যাঁ, ভুল করেছি আমি, স্বামী ইয়াসার ভুল করেছে।
আর ভুল সে স্বীকার করে নিল। তোমার বাবা মায়ের কাছে ক্ষমা চাইব, তোমাদের ভাইয়ের কাছেও ক্ষমা চাইব। যা করতে বলবে করব, কিন্তু তোমাকে তালাক দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। জোর করেই পারবেন সব? কখনো আমি আপনাকে মানব না, কখনো না। কিছুক্ষণ আলোর মুখের দিকে তাকিয়ে থেকে বলে, আমাকে মারো, ঘৃণা করো, জেদ দেখাও, যা খুশি করো, সবকিছু আমার সীমানার মধ্যে থেকে করবে। আমার থেকে দূরে যাওয়ার কথা ভুলেও ভাববে না।